प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महारतम् अद्वैतावर्षिणीं भगवती अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। नमस्तुते व्यासविशालबुद्धे फुल्लारविन्दायतपात्रनेत्र येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयः प्रदीपः प्रपन्नपारिजाताय स्तोत्रवेत्रैकपाणये ज्ञानविज्ञानमुद्राय गीतामृतदुहे नमः। सर्वोपनिषदो गावो दुग्धा गोपालनन्दनः पार्थवत्स सुधीर्भोक्ता दुग्धं गीतमृतं महत्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। भीष्मद्रोणतटा जयद्रथजल गन्धारनीलोत्पला शल्यग्राहवती कृपेण वहनि कर्णेन बेलाकुला। पाराशर्यवचः सरोजममलं गीतार्थगन्धोत्कटं नानाख्यानककेसरं हरिकथा संबोधनाबोधितं। लोके सज्जन सत्पदैरहरः पेपीयमानं मुदा भूयाद्भारत पंकजं कलिमल प्रध्वंसि न श्रेयसे। मूकं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः। ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न विदुःशुरासुरगणा। देवाय तस्मै नमो नमः, देवाय तस्मै नमो नमः। इति ध्यानम्। एक अग्निहोत्र, दुई गीता पाठ। আর বাবাকে তো শ্রদ্ধার সঙ্গে তোমরা যা তোমাদের মন চায় তাই তো দেবেই। সেই যজ্ঞটিও যেন ওই যা বললাম ওই ঘি নামক পয়জনটা দিয়ে যেন না হয়। আর নিশ্চয়ই যেন সেখানে যাই আগ্রাম বাগ্রাম কাঠ পুরোহিতের দ্বারা প্রেসক্রাইব করা হয়েছে যেন অবশ্যই দেশি গোমাতার গোবরের ঘুঁটে থাকে। দেশি গোমাতা মানে যে গোমাতার মাথার পিছনে কাঁধটায় এরকম উঁচু হয়ে আছে, যাকে আমরা কুঁজ বলি, ঝুঁট বলি, সেটা যেন থাকে। আর গলায় এই চিবুকের কাছ থেকে বুকে থলথল করে ঝুলছে, যাকে গলকম্বল বলা হয়। এই দুটো মূল যদি থেকে থাকে তাহলে চোখ কান বুঝে সেটি ভারতীয় দেশি গোমাতা জানবে। এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে, কিন্তু এই দুটি মূল
কাঁধে কুঁজ, গলায় গলকম্বল। সেই গোমাতার যেন গোবরের ঘুঁটে অবশ্যই থাকে এক দুটো, কারণ পুরোহিত মহাশয় করবেন। আর আজ স্বামী বিবেকানন্দ মহারাজজিকে স্মরণ না করলে প্রত্যব্যয় হবে, অপরাধ হবে। তিনি শরীর ছাড়ার আগে জানিয়ে দিয়েছিলেন, এই হিন্দুর শাস্ত্রে বর্ণিত যাহা রয়েছে কর্মকাণ্ড, তাহা পাশ্চাত্যের দেশগুলো যেদিন তাদের ল্যাবরেটরিতে রিসার্চ করে সেই রিসার্চ পেপারটা আমাদের দিকে ছুঁড়ে দেবে, সেদিন আমরা জানতে পারব আমাদের এই ভারতের সংস্কৃতি কি অদ্ভুত, তার যৌক্তিক বাস্তব বৈজ্ঞানিক প্রেক্ষাপট। তার আগে আমরা যেমন ইচ্ছা তেমন লোক মনোরঞ্জনার্থে, মানযশ প্রতিষ্ঠার লোভে যা ইচ্ছা করে বেড়াচ্ছি, সেদিন টের পাবো যা করেছি তাহা কাহাবাত আছে, প্রবাদ বাক্য আছে, হস্যে ঘি ঢেলে এসেছি। 35 বছরে এই পোশাকটা পরেছি, যজ্ঞ করা শিখেছি সেই ভারত সেবাশ্রম সঙ্গে থাকাকালীন। বহু কাঠ পুড়িয়ে আর ওই ঘিয়ের মতন দেখতে পয়জনগুলোকে পুড়িয়ে পলিউশন করে এসেছি। আজ বুঝি কাকে বলে যজ্ঞ, আর কি তার উপাদান, আর তার পরিণামটা কি। রাশিয়া রিসার্চ করে জানিয়েছে এ একটা ম্যাজিক উইপন, তাদের কাছে ম্যাজিক অস্ত্র, বাস্তবে ম্যাজিক অস্ত্র। আজ তো বুঝলাম। এতদিন গীতায় পড়েছি, প্রবচনে বলেছি যজ্ঞ করলে মেঘ সৃষ্টি হয়, যজ্ঞ করলে বৃষ্টিপাত হয়, যজ্ঞ করলে শুদ্ধ অন্ন উৎপন্ন হয়। তাই করব তো যজ্ঞ আমার ঘরের গৃহকোণে, কিংবা করব তো যজ্ঞ মন্দিরের কোণায়। তার সঙ্গে মেঘ হওয়ার কি সম্পর্ক ভাই ওইটুকুন একটা যজ্ঞে? তার সঙ্গে আবার বৃষ্টিপাতের কি সম্পর্ক? যজ্ঞ তো করবো ঘরের কোণায়, মন্দিরের কোণায়, মাঠে ফসল হবে, তার সঙ্গে কি সম্পর্ক? আজ রাশিয়া সেটা জানালো যে গীতায় যা পড়ছি, বেদ বেদান্তে যা আছে তাই হয়, আর সেটার জন্য আলাদা ক্লাস, সেটা এই পরিবেশের বিষয় নয়। তাই ঘিটি যেন ঘি হয়, ঘিয়ের মতো দেখতে যেন না হয়, আর গোবরটি বা ঘুঁটেটি গোমাতারই যেন হয়, গরুর মতো দেখতে দুধ দেনেওয়ালা জন্তুর যেন না হয়। তাহলে অন্তত ঋষি বাক্য পালন করা হবে। আর ঋষি বাক্য পালন করলে ঋষিরা প্রসন্ন হবেন, ঋষিরা প্রসন্ন হলে পিতৃদেব প্রসন্ন হবেন। পিতা ধর্ম পিতা কর্ম, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতাঃ। শাস্ত্রে বলেই গিয়েছে। তো পিতৃ মানে আমারই কেবল পিতা এ নয়, পিতৃ মানে পূর্বের 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 যে কুল, সেই পিতৃকুল, মাতৃকুল। তেমনি আরেকটি আছে গুরুকুল, মানে সচরাচর যাকে দেখছি তিনি নন। গুরুকুল মানে ব্রহ্মজ্ঞ গুরুর এক পরম্পরা আছে, সেই পরম্পরাকে গুরুকুল বলে। তেমনি পিতৃকুল মাতৃকুল, পিতৃকুল মাতৃকুলের যারা শরীর আর ধারণ করেন না, মুক্ত মোক্ষ প্রাপ্তি হয়ে গেছেন, এমন যা আমার পূর্বপুরুষ, পিতৃকুল, এই পিতৃকুল সন্তুষ্ট হবে। ধারণা হলো তো?
কেবল আমার পিতা নন, পিতৃকুল সন্তুষ্ট হবে। তো এর ওপর যদি কোনো জিজ্ঞাসা থাকে, কারণ বিষয় কিন্তু অনেক লম্বা চওড়া, 9টা বেজেও গেছে, ফিরতেও হবে, কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসার উত্তর তা কিছুক্ষণের জন্য রাখা যেতে পারে। যা শুনলেন তাহা অনেকেই হয়তো এখানে প্রথম শুনলেন, আর এই আজকের এই মহতি যে শ্রাদ্ধানুষ্ঠান, ইহাও অনুষ্ঠান, শ্রাদ্ধানুষ্ঠান, এই শ্রাদ্ধানুষ্ঠানে এখানকার আশেপাশের কারোর এরকম নিদর্শন নাই যে শ্রাদ্ধানুষ্ঠানে কি হওয়া উচিত, যাহা আজ শ্রীমান পরমেশ্বরের বাড়িতে অনুষ্ঠিত হল। ঠিক তেমনি ভারতীয় পরম্পরা ঋষিদের সব দিকেই তাদের কিছু বক্তব্য ছিল, বিবাহ আসরেও তাদের কিছু বক্তব্য ছিল, বিবাহ আসরেও তাদের আমন্ত্রণ হতো, বিবাহ আসরে গিয়েও তারা কিছু বলতেন, আর সেটা বৈবাহিক জীবনের পাথেয় হয়ে থাকত। আজ যেটা ফলে তারা এই ধরনের কোনো ধারণাই নাই। বিবাহর ব্যাপারটা কি অদ্ভুত বিষয়। ঠিক তেমনি শ্রাদ্ধ তো কোন বাড়িতে হচ্ছে না, কার বাড়িতে পিতা মাতার শরীর ছাড়ছেন না, আত্মীয় স্বজন শরীর ছাড়ছেন না, কোন পাড়ায়, কোন গ্রামে, কোন শহরে, কিন্তু এরকম একটি শ্রাদ্ধানুষ্ঠান এখানকার আশেপাশের বিশাল জায়গা জুড়ে সম্ভবত ইহাই বোধহয় প্রথম হবে। হয়তো জানি না কেউ আসেন কিনা বা এসে সমস্ত বিষয় বলার সামর্থ্য রাখেন কিনা। এর আরও অনেক বড় বিষয় রয়েছে। মৃত্যু চ্যাপ্টারটা বড় গভীর, কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করা যেতে পারে। আমি একসময় ভিক্ষায় বেরিয়েছিলাম নদিয়া জেলার কোনো একটা জায়গায়, সেখানে তখন থাকতাম। তো ভিক্ষায় বেরিয়ে এক বাড়িতে প্রবেশ করেছি, 2তলা বাড়ি, অন্যান্য গাছপালা রয়েছে, আর বাড়ি ঢুকতেই প্রচুর তুলসী, মরা তুলসী রয়েছে। মরা তুলসীর পাশে অন্যান্য গাছও রয়েছে, সেগুলি সব সতেজ নধর তাদের চেহারা। তো যিনি আসলেন বেরিয়ে, গৃহকর্তা, আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো, এই তুলসী গাছগুলো এমনভাবে শুকিয়ে মৃতপ্রায়, কিছু মরে গেছে কেন? হ্যাঁ না, হ্যাঁ মহারাজ, আমাদের এখন অসুখ চলছে, তো তো কি বলে জল দিতে নেই। ও তাই, আচ্ছা। আর বাকিগুলো? না, ওগুলো জল দিতে আছে, ওগুলো ঠিক জল দিচ্ছি আমরা। আর এই তুলসী গাছে? না, জল দিতে নেই। আচ্ছা, কেন? না, ঠাকুরের গাছ তো। আচ্ছা, আপনি তো সবই জানেন মহারাজ, আপনি আবার জিজ্ঞাসা করছেন। না না, জানি না, এবার নতুন জানলাম। তা কে মরেছে? না, আমার মা মারা গেছেন, বাবা তো অনেক আগেই মারা গেছেন। ও, তো মা মরে যাওয়ার পর গন্ডে কিন্ডে গেলেননি? আর কতদিন হয়েছে? না, প্রায় 1 মাস হতে চলছে। বলে, না মহারাজ, দাহ করার পরেই তো খেয়েছি। তাহলে আপনি খেতে পারেন, আর আপনি যাকে ঘরে আহ্বান করে আনবেন, ঠাকুর দেবতা, তিনি তো আর নিজে চলে আসেননি, নিশ্চয়ই তাদেরকেও খেতে দেননি। হ্যাঁ মহারাজ, ওদের তো ছুতেই তো নেই, তো আমরা কি করে
সেবা দেব। আচ্ছা, ধরুন আমি আজ না হয় চিত্রে আছি বা মূর্তিতে আছি, ঠাকুর হয়েছি, একসময় স্থূল শরীরে, ধরুন স্থূল শরীরে আপনার ঘরে চলে আসছি, আর আপনার ঘরে কেউ মারা গেছে, তাহলে আপনারা আমারই সামনে, আমি তো আপনাদের পূজ্য মানে ঠাকুর, স্থানীয় গুরুদেব মানে তো ভগবান, আমি আপনাদের ভগবত স্থানীয় ঠাকুর স্থানীয় মানুষ শরীরে আছি, আপনার ঘরে এসে গেছি, তো আপনি তো আমাকে ছোবেন না, মানে পেন্নামটুকুও করতে চাইবেন না, বসতেও দেবেন না, কারণ অশৌচ অবস্থা। আর আমার সামনে আপনি হয়তো গন্ডে পিণ্ডে গিলবেন, আমাকে দেখিয়ে দিতেই খাবেন, কারণ আমাকে তো দিতে পারবেন না। কি যে বলেন মহারাজ, বুঝতে পারছি না। সহজ কথাটা সহজভাবে বললাম তো, তাই বুঝতে পারলেন না। বেঁকিয়ে চুরিয়ে বেশ ভাগবত কথার মধ্য দিয়ে বললে পরে বুঝতে পারতেন। জল দিন এখনই, এ যা অপরাধ করছেন, হ্যাঁ, শরীরটা পুড়িয়ে আসার সঙ্গে সঙ্গে এখানে গন্ডে পিণ্ডে গেলা শুরু হয়েছে, আর এখানে তুলসী গাছে জল দিতে নেই, মানে তুলসী গাছকে খেতে দেবেন না। ঘরে যে রামকৃষ্ণ চৈতন্য বুদ্ধ মহাদেব কালী দুর্গা শীতলা মানসা নিয়ে এসছেন কোলে করে বাজার থেকে কিনে, তারা নিজে চলে চলে আসেন, তা তো আমন্ত্রণ করে নিয়ে এসছেন, আর দিয়ে না খাইয়ে রেখে দিয়েছেন। কে শিখিয়েছে এগুলো? এক বছর কোনো দেবতা স্থানে ঢুকতে পারবে না, ছুঁতে পারবে না। তার মানে আজ যারা চিত্রে দেবতা হয়ে রয়েছেন, ঠাকুর হয়ে রয়েছেন, ভগবান হয়ে রয়েছেন, মূর্তিতে চিত্রে মূর্তিতে ঠাকুর হয়ে রয়েছেন, ভগবান হয়ে রয়েছেন, দেবতা হয়ে রয়েছেন, দেবী হয়ে রয়েছেন, এক সময় তারা শরীরে ছিলেন না ছিলেন না? তাদের বাড়িতে কেউ মারা যাননি, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কেউ তখন মারা যান নাই, তারা তখন তাদের বাড়িতে গেলে পর খেতে টেতে দিতেন না। তাহলে জীবিত অবস্থায় সবই করেছেন, আজ তারা চিত্রে ঢুকেছেন কিংবা মূর্তিতে ঢুকে গেছেন, সেজন্য আজ তাদের না ছুটে দেবেন না খেতে দেবেন। অথচ তারা চলে চলে আপনার বাড়িতে আসেন, তাদেরকে আমন্ত্রণ করে নিয়ে এসছেন, আমন্ত্রণ করে এনে এবার শুকিয়ে মারছেন, তাদেরই সামনে গন্ডে পিণ্ডে গিলবে। যদি বুঝতাম না এক মাস আমরা কোনো কিছু জলস্পর্শ করি নাই, তাহলে বুঝতাম হ্যাঁ ঠিক কথাই, ইহা ভারতীয় ঋষি প্রণীত না কোনো শাস্ত্র গ্রন্থে আদেশ নির্দেশ উপদেশ করা হয়েছে, আর না তো আর্য ঋষি প্রণীত শাস্ত্র গ্রন্থ অনুসারে যিনি গুরু, না তো এই ধরনের কোনো কুসংস্কার ফালতু কথাবার্তা, অযৌক্তিক অবাস্তব অবৈজ্ঞানিক কথাবার্তা বলতে পারেন। যদি কেউ বলেন তিনি ভারতীয় আর্য ঋষি শাস্ত্র গ্রন্থ অনুসারে আর্য ঋষি প্রণীত, তাদের কথা অনুসারে তিনি গুরু নন। নিজের খাওয়াটা বন্ধ করো না, তাহলে তো বুঝবো। তাই এইরকম আর কিছু জিজ্ঞাসা আছে? ভারতবর্ষের ঋষি জীবনের এমন কোনো পদক্ষেপ নেই যা তারা চুলচেরা বিশ্লেষণ, বাংলায় বলা হয়, আমার ভাষায় যদি বলি যৌক্তিক বাস্তব বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে যাননি, এমন কোনো বিষয় নেই জীবনের প্রতিটি পদক্ষেপ। তাই তো তাদের সব ক্ষেত্রে কিছু বলার থেকে থাকে, আর সেটা বলার পরিবেশ, যেমন আজকে সুন্দর পরিবেশ, শান্ত হয়ে সবাই শোনার জন্যই এসেছেন, বসেছেন। যারা দেখতে এসেছিলেন কেমন দেখতে, মহারাজের নাকটা লম্বা না হাতটা ঠ্যাংটা লম্বা, তারা চলে গেছেন, ঠিক আছে। তো যারা বসেছেন এইরকম পরিবেশ দরকার, তবে কিছু দেওয়া, বহু কিছু দেবার আছে, দেওয়ার জন্য প্রাণ আকুলি বিকুলি করে, কিন্তু দেবার পাত্র পাই না, সেই পরিবেশ পাই না। আজকের পরিবেশ তুমি নির্মাণ করেছো, সুন্দর পরিবেশ, যারা কিছু শুনছেন, শোনার জন্য এসেছেন, শোনার জন্য বসেছেন। কি শুনছেন? ভারতের আর্য ঋষির কথা শুনছেন, তাদের প্রতিধ্বনি শুনছেন। এরকম কোনো জিজ্ঞাসা থেকে থাকলে আরো বলতে পারো, জিজ্ঞাসা করে সংশয় সমাধান করে নিতে পারো।
না হলে অনেক রাত্রি হলো, ফিরে যেতে হবে অনেককেই। আমি কাল সকাল 10টায় চলে যাব, 10:30 ট্রেন ধরবো। পরশু সকালে বেরোতে হবে, দিনমানে বেরোতে হবে ব্যান্ডেলে গায়ত্রী আশ্রমে গোমাতার ওপর যে প্রশিক্ষণ আমি দিই 4 দিনের। আজ থেকে শিবির শুরু হয়ে গেছে, অন্যান্য শিক্ষকেরা ক্লাস নিচ্ছেন, আমার ক্লাস পরে মানে কালকে চলে যাব, তারপরে করাবো। যার জন্য কালকে সকাল 10টার সময় বেটাকে পাঠিয়ে দেবে, হ্যাঁ না, মোটরসাইকেল নিয়ে ভোঁ করে একবার স্টেশনে পৌঁছে দেবে। 10টার মধ্যে আমি তৈরি হয়ে থাকবো। না হবে না বাবা, ও বললাম না ক্লাস আছে। গৌ আধারিত কৃষি, বিষ মুক্ত কৃষি, বিষ খেয়ে খেয়ে মরছি এবং মারাচ্ছি, বিষ মুক্ত কৃষি আর বিষ এলোপ্যাথি ঔষধ মুক্ত ঔষধ, তার নাম হলো পঞ্চগব্য। পঞ্চগব্য আধারিত মানব চিকিৎসা, পঞ্চগব্য আধারিত কুটির শিল্প, 15 রকমের কুটির শিল্প, ধূপ তৈরি, দন্তমাঞ্জন, বডি ওয়াশ, ফেস ওয়াশ, ডিশ ওয়াশ থেকে আরম্ভ করে, তাই না, 15 রকমের কুটির শিল্প। ঘরে বসেই রোজগার করতে পারবে, বাজারের ডিমান্ড আছে। আর নিজের ঘরের যা খরচ খরচা সেটাও কমে যাবে, নিজের ঘরের যে রোগের বাজেট জিরোতে এসে দাঁড়াবে, নিজের চাষের যে জমিতে যা ফার্টিলাইজার পেস্টিসাইড নামক যে বীজ ঢালছো সেই বীজ থেকে মুক্ত ফল ফসল নিজে উগাতে পারবে এবং ওই ফল ফসল খেয়ে নিজে নিরোগ হবে এবং অপরকেও খাওয়াতে পারবে। আর সেটাও প্রায় জিরো বাজেটে তুমি করবে। তোমার এক দানা ইউরিয়া ডিএপি সুপার ফসফেট বাজার থেকে কিনতে হবে না, না হেক্সোক্লোরাইড, ডিডিপি, মেলাথিন, এই সমস্ত কী বলে কীটনাশক ছিড়াতে হবে। তো এর প্রশিক্ষণ গ্রামে গ্রামে দিই। 15 জনের মতন ক্যান্ডিডেট জুটলে পরেই তা কৃষক, নন কৃষক, যুবক যুবতী যারাই চায়, বিভিন্ন বিষয়ের মধ্যে 3টে বিষয় মুখ্য: বিষ মুক্ত কৃষি, বিষ এলোপ্যাথি মুক্ত ঔষধ অর্থাৎ পঞ্চগব্যর ঔষধ তৈরি করা এবং কীভাবে নিজেকে নিরোগ রাখবে। খুব সিম্পল। 4 দিনে ঘরে ঘরে ডাক্তার তৈরি করার আমাদের প্রকল্প আছে। 4 দিনে ঘরে ঘরে চিকিৎসক, বৈদ্য তৈরি করা, ডাক্তার না, বৈদ্য তৈরি করার সংকল্প আমাদের আছে। 4 দিনে বহু জায়গায় চিকিৎসক তৈরি হয়ে গেছে, বৈদ্য নিজের তো করেইছে, পরিবারকেও আর ডাক্তার কিংবা হসপিটাল নার্সিংহোমে দৌড়াতে হয় না। পঞ্চগব্য আধারিত চিকিৎসা 4 দিনের মধ্যে, পঞ্চগব্য আধারিত কুটির উদ্যোগ 15 রকম প্রায়। তো যে কোনো গ্রামে হতে পারে, যে কোনো প্রতিষ্ঠানে হতে পারে। 15 জন মোটামুটি ক্যান্ডিডেট হতে হবে মিনিমাম, অধিক 30, তার বেশি নয়। যুবক যুবতী, কৃষক, নন কৃষক, যে কোনো হতে পারে। হ্যাঁ হ্যাঁ, কি বলছে ঠিক করে জিজ্ঞাসা করো না, কি বলছে? হ্যাঁ, ওগুলো যারা পুরাণে এসে বলেন তাদের কাছ থেকে শুনে নিও, ওই সমস্ত শুনতেই তোমাদের বেশ ভালো লাগে। তুলসীর কিভাবে জন্ম হয়েছে, হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, তুমি আসবে। হ্যাঁ, তোমাকে এখানে সবাই চেনে তো, পার্থ, তুমি হ্যাঁ পরিচিত তো সবাই। আচ্ছা, যে আয়োজন করেছে আজকে যে ব্যবস্থাপনা এবং আপনি আপনার সমাগমন আপনি এসেছেন প্রবর্তন রাখলেন, আমরা শুনে অনেকটা কিছু কিছু হয়তো আমরা যারা একটু চর্চা করি একাধিক হয়তো ওই সম্বন্ধে ধারণা আরো বড় করে চিন্তা করলাম। আর সত্যি সত্যি কথা যে এই ভাবনা চিন্তা আমি আস্তে আস্তে ভাবছি যে এই যে এই বিষয়গুলো করা, এই যে আপনাকে ডেকে যেটা যে মাথায় এসছে, নিশ্চয়ই ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ। ওরা 3 ভাই, হ্যাঁ, মা একমত হয়েছে, ইচ্ছা ছিল, নিশ্চয়ই অবশ্যই ধন্যবাদের পাত্র তারা। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, সবাই আমার পরিচিত, সব অনেকেই তো পরিচিত, এখানে অনেকেই বসে আছেন, সব পরিচিত, দীর্ঘদিনের পরিচিত। আমাদেরও প্রত্যেকের বাড়িতে অন্যান্য
সেখানে এগুলো থাকে। প্রত্যেকের বাড়িতে কালী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, কত রকম পুজো হচ্ছে। সেই উপলক্ষে কেবল আসলো, খাওয়ালো আর চললো না, কত কি জানার থাকতে পারে। তবে তো আমি যে সংস্কৃতিতে যে জন্মগ্রহণ করছি, তবে তো আমার পাটা মজবুত হবে, সেইটা শেকড়টা মজবুত হবে। নতুবা যে কেউ উখড়ে দিতে পারে, তো তখন খ্রিস্টান হতে দৌড়বে না, মুসলমান হতে দৌড়বে। এটা সেজন্য স্বামীজি কত দুর্ভাগ্যের, আমরা যাদেরকে বিরোধী বলি তাদেরও দেখি যে যেদিনকে তাদের এই ধরনের বিষয় থাকে, খাওয়া দাওয়ার বিষয় থাকে, তো খাওয়া দাওয়ার আগে সকালে অন্তত 1-2 ঘন্টা আগে এসে যাবে একসঙ্গে একটা তাদের ধর্মীয় মতে কিছু হলো আচার হ্যাঁ হ্যাঁ, তাদের যা আছে। হিন্দুদের কি হবে, আমার দুটো হয়েছে, আমি দেখেছি কখন দুটোর সময় আসবো, কোনো রকম ঠেলে ঠুলে গিয়ে বলাদাকরণ করবো, খাবো দাবো, আবার বেরিয়ে যাবো, আরো যাওয়ার সময় গালাগালি দিয়ে যাবো, ভালো হয়নি, ফ্রাইড রাইসটা ঠিক হয়নি। এই হচ্ছে আমাদের হিন্দুদের অবস্থা। তো এই বিষয়ে পরমেশ্বর যে হ্যাঁ, একটি উল্লেখযোগ্য উদাহরণ প্রস্তুত করলো এ তৎঅঞ্চলের মধ্যে। এবং এই বিষয়ে আপনি যে বিষয়ের উপরে রাখলেন, এই বিষয়ে অনেক জিজ্ঞাসা ছিল, জিজ্ঞাসা করা হবে, আবার হবে, হ্যাঁ, আবার হবে। পঞ্জিকায় নানা বিষয় যে রয়েছে, হ্যাঁ, হবে। এক পাদ্য এগুলো জানতে চাইছিলাম। তোমাদের তো বলেইছি যে ছোট আয়োজন করো, হ্যাঁ না, ওই 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 স্টেজ থেকে সমস্ত হবে না। ওই স্টেজে একটা ভাষণ দিয়ে চলে যাওয়া ছাড়া আর কিছু হবে না। তো আপনি যেটা বললেন এই গো আধারিত চিকিৎসা ব্যবস্থা বা এই টোটাল বিষয়ের উপরে দেখা যাক কত তাড়াতাড়ি একটু শিবির করতে পারি আমরা, করো। সেটা দেখুন। আপাতত স্বামীজি আপনাকে হ্যাঁ, আজকের মতন শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি। হ্যাঁ, আসুন সব। হ্যাঁ ওই মন্দিরের বালি এক গাড়ি ঢুকেছে রাত্রিবেলা নামান। হ্যাঁ, যাও, ঠিক, ব্যবস্থা করে দিতে হবে। খুব ভালো। সকলকে ধন্যবাদ, প্রণাম, ভালো থাকবেন। এসো, তোমরাও এসো।